অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার M.A. মুহিত এমপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সকল সদস্যবৃন্দ, বিশিষ্ট সম্মানিত চিকিৎসকগণ এবং বাংলাদেশের 64টি জেলার 503টি উপজেলার 4,599টি ইউনিয়নের 90,049টি গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্থানে আমাদের চিকিৎসক ভাই ও বোনেরা, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সদস্য, দেশের চিকিৎসক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজের মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। রহিম। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই চিকিৎসক সমাবেশের সম্মানিত সভাপতি, ড্যাবের সভাপতি ডক্টর হারুন রশিদ, আমাদের মাঝে আজকে এখানে প্রধান অতিথি হয়ে উপস্থিত আছেন বাংলাদেশের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, যার দিকে সমগ্র বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের আরেকজন নারী, যিনি তার নিজস্ব পরিচয়ে পরিচিত, চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর জোবাইদা রহমান, সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত চিকিৎসকবর্গ, ড্যাবের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব, কারণ সময় অনেক চলে গেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের ড্যাবের সকল স্তরের নেতৃবৃন্দকে এবং সদস্যদেরকে, কারণ ড্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক আন্দোলন এবং দেশ গঠনের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে তারা তাদের অনন্য অবদান সবসময় রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ড্যাবের সদস্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের চিকিৎসার জন্য। বিশেষ করে যখন কোভিডের যে আক্রমণ শুরু হয়, সেই সময়ে তারা জীবনকে
বাজি রেখে ঝুঁকির মধ্যেও চিকিৎসা প্রদান করেছেন। রোহিঙ্গার থেকে যখন আপনার মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসতে শুরু করে, সেইখানে তাদের চিকিৎসা প্রদানের জন্য ট্যাব যে চিকিৎসা কেন্দ্র করেছিলেন সেটা দীর্ঘদিন ধরে সেটা চলেছে। আমরা তাদেরকে সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করে এই জন্য জানাতে চাই যে রাজনৈতিক আন্দোলন, যেটা আমাদের প্রায় 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেটা আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে ট্যাব বিশিষ্ট ভূমিকা পালন করেছে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত চিকিৎসকদের যারা আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করেছেন নিরলসভাবে দীর্ঘদিন ধরে, যেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা সব তাকিয়ে আছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন, সে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের চাইতে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে, সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% গিয়ে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটা বোধহয় ভবিতব্য, আমার কাছে মনে হয় এটা বোধহয় নিয়তির মতো, যে আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। এবং তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একইভাবে 1975 সালে সেই ধ্বংসস্তূপের পর থেকে দেশকে গড়ে তুলেছিলেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন। আজকে আবার এই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র আমাদের সকলের, যার দিকে তাকিয়ে আছি, জনাব তারেক রহমানের দিকে। এবং এই কথাটা আমি যে এখানে শুধু এমনি বলছি তা না, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই কয়েক মাসের মধ্যে আপনার যে চলাচল, আপনার যে অ্যাটিটিউড, আপনি জনগণের সামনে যে জিনিসটা তুলে ধরতে পেরেছেন, যে অত্যন্ত সরলতার সঙ্গে, সহজের সঙ্গে, অত্যন্ত আপনার মিতব্যয়িতার সঙ্গে কিভাবে চলতে হয়, কিভাবে এগোতে হয়, সে জিনিসটা আপনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনার এই নেতৃত্বে আমরা আবার জেগে উঠতে সক্ষম হব। একটা কথা আজকে না বলে পারছি না, যখন এই পথ চলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি কথা এই জন্যই বললাম যে আমাদের সকলের অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা অতীতেও দেখেছি, যখনই দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে আবার সেটাকে পেছনে ফিরে দেয়। আজকে সেই জন্যই আমি আপনাদের কাছে, এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ সমাজের এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন, সেই আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যেও ছড়াতে হবে, জনগণের মধ্যে প্রচার করতে হবে যে দেশে এখন যেটা দরকার স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা এবং সাম্যের আমরা একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই, সমাজ গড়ে তুলতে চাই। আসুন সেই লক্ষ্যে আপনাদের এই সমাবেশকে আমরা শপথ নেই যে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়ব, আমরা দেশ গড়ব এবং সেটা থাকবে আমাদের যে নীতি, যে ঘোষণা, স্লোগান, সবার আগে বাংলাদেশ। আসুন সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। মাননীয় মন্ত্রী,
যাদের উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে, উজ্জ্বল এবং গৌরবান্বিত করেছে, তাদের সকলকে জানাই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে জনাব নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় হুইপ জাতীয় সংসদ, জনাব ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আলাল সাবেক এমপি, জনাব ডক্টর শাখাওয়াত হোসেন জীবন এমপি, জনাব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী, মাননীয় সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওনাদের প্রত্যেককে এবং সিনিয়র চিকিৎসক বৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অধ্যাপক, সহযোগী অধ্যাপক বৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, সবাইকে জানাচ্ছি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জনাব বিজন কান্তি দাস উপস্থিত আছেন, উনাকেও জানাচ্ছি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, সবিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধানমন্ত্রীর বক্তব্যের পূর্বে প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, বিশেষ অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক ASM জাহিদ হোসেন মাননীয় মন্ত্রী, সর্দার শাখাওয়াত হোসেন বকুল মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপস্থিতি দেশের সমগ্র চিকিৎসক সমাজের প্রতি আপনার আস্থা, সম্মান ও গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ড্যাবের সর্বস্তরের নেতাকর্মী এবং সমগ্র চিকিৎসক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি এই পর্যায়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। একই সাথে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, তিনি গণতন্ত্রের আপসী নেত্রী ছিলেন। স্মরণ করছি জুলাই আগস্টের সেই বিপ্লবী সৈনিকদের, যাদের আত্মাহুতির মাধ্যমে বাংলাদেশ আবারও ফিরে পেয়েছে গণতন্ত্র। স্মরণ করছি আমাদের নেতাকর্মী ও চিকিৎসক সহকর্মীদের, যারা সংগঠন, চিকিৎসক সমাজ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে যে বক্তব্য এখানে লিখিত আছে অনেক বড়, আমি এত বড় বক্তব্য দিব না, আমরা আপনার কথা শুনব। আমাদের কাছে আমাদের চিকিৎসক সমাজ নানাবিধ দাবি দেওয়া আপনার সামনে পেশ করতে বলেছেন। আমরা এবার সেই দাবি দেওয়ার ফিরিস্তি আমরা সরাসরি না বলে আমরা একটু ভিন্ন পথে, উই হ্যাভ অ্যাডপ্টেড এ অল্টারনেটিভ প্রসেস, আমরা সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আপনার কাছে পেশ করেছি। আমরা সমস্ত দাবি দাওয়াগুলি কিন্তু আমাদের চিকিৎসকরা যা চান সেটি কিন্তু ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে, এবং আমি অত্যন্ত নিশ্চিত যে আপনি সেগুলি নোট ডাউন করেছেন। যারা আপনার সাথে এখানে সম্মানিত
অতিথিবৃন্দ আছেন তারা নোট করেছেন, এবং সেই আলোকে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের চিকিৎসক সমাজের এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যা করণীয় আপনারা সেটা করবেন, সেই আশ্বাস সেই আস্থা আমাদের আপনার প্রতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দাবি দেওয়ায় না দিয়ে আমি সাংগঠনিকভাবে কিছু কথা বলতে চাই। র্যাব কেবল চিকিৎসকদের পেশাগত স্বার্থ রক্ষার সংগঠন নয়, এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন। আমরা সরকারের গঠনমূলক অংশীদার হিসাবে কাজ করতে চাই। র্যাব আপনার পরামর্শে বিএনপির সবচেয়ে দুঃসময়ে পরপর 2টি নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করে, যা অন্য কোনো পেশাজীবী সংগঠন করতে পারে নাই। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ভিন্নমত থাকতে পারে, কিন্তু চিকিৎসক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং দেশের মানুষের স্বাস্থ্য সেবার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে অঙ্গীকারবদ্ধ। আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আজ এই সমাবেশ থেকে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। ব্যক্তিগত বিরোধ, বিভাজন ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সংগঠনকে বৃহত্তর কল্যাণের পথে পরিচালিত করব, এই অঙ্গীকার করছি। সংগঠনকে কোনো ব্যক্তির রাজনৈতিক বা অর্থনৈতিক উত্থানের সোপান হিসাবে ব্যবহার করতে দিব না, এই অঙ্গীকার করছি। র্যাব আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আপনার নির্দেশিত পথে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে স্বাস্থ্য সেবা হবে মানুষের সাংবিধানিক এবং মৌলিক অধিকার, যেখানে সরকারি হাসপাতাল হবে আস্থার প্রতীক, যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মানের সঙ্গে কাজ করবেন, এবং যেখানে আধুনিক বিজ্ঞান ভিত্তিক এবং মানবিক চিকিৎসা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমি এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করতে যাই, আমাদের বর্তমানে 14,000 সদস্য আছেন। আমরা প্রতিদিন যদি একজন বিনামূল্যে রুগী দেখি এবং 14,000-এর মধ্যে যদি 10,000 চিকিৎসকও একটি রুগী প্রতিদিন বিনামূল্যে দেখে, তাহলে এক পাশে আমরা 3 লক্ষ রুগীকে, দরিদ্র মানুষকে সেবা দিতে পারবো। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সামনে এই অঙ্গীকার করছি, আপনার স্বাস্থ্য সেবা যে অঙ্গীকার, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি, এবং আমরা এই অঙ্গীকার অবশ্যই আগামী দিন থেকে পালন করব। এই অনুষ্ঠানে পরিশেষে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমানকে, বিশেষ অতিথিবৃন্দকে এবং উপস্থিত আমাদের চিকিৎসক ভাই ও বোনদেরকে, যারা দূর দূরান্ত থেকে আগত হয়ে এখানে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। সবার জন্য শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুস্বাস্থ্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ দুইবারের নির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন রশিদ। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে উপনীত। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আজকের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার বক্তব্য শুনব। তার পূর্বে আমরা বিদায় নিচ্ছি। আমি ডক্টর শেখ মোহাম্মদ আতিকুর রহমান সুজন। আমি ডাক্তার ফারহানা হক। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, প্রধান পৃষ্ঠপোষক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমন্ত্রিত অতিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত র্যাব সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এখানে আমরা আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন, বলা যায় আমরা হাতে গোনা কিছু মানুষ ছাড়া খুব সম্ভবত অধিকাংশ মানুষই, বলা যায় 90% মানুষ এখানে চিকিৎসক। আমি নিজে চিকিৎসক নই, যদিও আমার ঘরে একজন চিকিৎসক আছেন, তবে একজন অচিকিৎসক ব্যক্তির একটি উক্তি আমি আপনাদের সামনে, মানে চিকিৎসক নন, আমি যেহেতু চিকিৎসক নই, তারপরে আমার মতনই একজন ব্যক্তি যিনি চিকিৎসক ছিলেন না, তার একটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। আপনারা অনেকেই হয়তো তার নামের সাথে পরিচিত আছেন। এই ব্যক্তিটির নাম হচ্ছে টমাস এডিসন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান ছিলেন, একই সাথে উদ্ভাবকও ছিলেন। উনি একটি কথা বলেছিলেন, কথাটি হচ্ছে ভবিষ্যৎ চিকিৎসক কোনো ওষুধ দেবে না, বরং তিনি রোগীদের মানবদেহের যত্ন এবং খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনারা এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা, রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরো 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সম্মানিত, সাউন্ডটা একটু কেমন, সামনে গেলে তো টোকা খাবো আমি, বেশি সামনে হয়ে যাচ্ছে। এনিওয়ে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল চিকিৎসকবৃন্দ, আপনাদের সাথে আমি আমার একটি উপলব্ধির কথা শেয়ার করতে চাই। কি সেটি হচ্ছে, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সন্তুষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে হাততালিটা একটু পরে দিন, পরের লাইনটা বলে নেই, পরের কথাটা বলে নেই, তারপরে হাততালি দিয়ে। তবে এই তবেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড, এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে।
সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন 1 নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 5,000 চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, এখনো এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান, আমি একটু বলি আগে। এরপরে যেটি আছে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা, আপনাদের যেটি দাবি আছে 32 থেকে 34 বছরে উন্নীত করা। চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা সেটিও 61 থেকে 65 বছরে উন্নীত করা। চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন। এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা। এরপরে যেটি আমার মনে আছে সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন। এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে, শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়। তবে এই ব্যাপারটিও কিন্তু আমাদের সকলের একটু বিবেচনার মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসক ভাই ও বোনেরা, এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে, আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। তবে অবশ্যই এখানে শুধু সরকার না, সরকারের পাশাপাশি সরকারের সাথে সমগ্র বাংলাদেশে আপনারা যা চিকিৎসক আছেন, সেটি উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, ঢাকা বা বিভাগ যে কোনো পর্যায়ে হোক না কেন, সকল চিকিৎসককে, সরকারি বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ আপনাদেরকেও এগিয়ে আসতে হবে।
আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমাদের সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে জিডিপির যে 5% আমরা নিয়ে যেতে চাচ্ছি স্বাস্থ্য খাতে, এটিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, এর মাধ্যমে যদি দেশ এবং মানুষকে বেনিফিট দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এর বাইরেও যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। উপস্থিত চিকিৎসকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন প্রিয় চিকিৎসক বৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে এবং ড্যাবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।